এটাই করে চেন্নাই, এরপরে আর একটা প্লেনে করে যেতে হবে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর। এখানে আরো একটা জিনিস আমি দেখি যে দেখুন এখানে একদিন নিচে বসে দুপুরের খাবার খাচ্ছে। চেন্নাইয়ে সিকিউরিটি খুব ইজিলি হয়ে গেল। এখানটায় সিআরপিএফ যারা আছেন তারা বেশ হাসি খুশি ভালোভাবে কথা বললেন এবং কোনো সমস্যাই করলেন না। জানি না কি হয় কলকাতায় গেলে এনাদের। আজকে এখান থেকে আমি ট্যাক্সি না নিয়ে বাসে যাব। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরবো, মানে আজকের ভিডিও হবে বলতে পারেন যে পরিযায়ী শ্রমিকদের কাজের জায়গায় ফেরা। এবার আপনি বলতে পারেন যে কেন পরিযায়ী শ্রমিক, তো আমাদের হোয়াইট কালার ব্লু কালার যাই হোক না কেন, আলটিমেটলি তো চাকরিই করি, তো শ্রম দিয়ে আয় করি, তার মানে পরিযায়ী শ্রমিক। তো গাড়ি বুক করেছিলাম, মনে হচ্ছে এসে গেছে। এক মুহূর্ত দিদির ছাদ বাগানটা দেখিয়ে তারপরে এয়ারপোর্টের দিক চলি। এখানে উচ্ছে গাছ হয়েছে, আমায় বলছিল অনেক উচ্ছে হয়েছে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আমার ব্যাগে জায়গা নেই, ওজন হয়ে গেছে। একটু পরেই এসে যাবে, 1-2 মিনিটের মধ্যে। সবেদা হয়েছে, লেবু, শিম, ফুলও যেমন হয়েছে ফলও হয়েছে। এখানে শশা হয়েছে, ওখানে এই যে বলছে 1 কেজি শশা খাওয়া হয়ে গেছে। তো আর সময় নেই, গাড়ি এসে গেছে, এবার গাড়ি থেকে বেরোতে হবে। দমদম রোড। বললাম না পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা কাজের জায়গায়, দেখুন ভিড়। কতটা ভিড় আছে, অনেক সময় লাগবে। দীর্ঘ সংগ্রামের পর এই সিকিউরিটি চেক থেকে মুক্তি পেলাম। এটা প্রতিবারই একটা বড় যন্ত্রণার বিষয় হয় এই সিকিউরিটি চেক। এইবারে সিকিউরিটি চেকে আটকে ছিল যে আমার ব্যাগে মিষ্টি আছে। বাড়ি একা এসেছি, স্বাভাবিকভাবেই কিছু মিষ্টি নিয়ে যাব, তাতেই এবার আটকে ছিল। আমার গেটটা পড়েছে 104, নিচে যেতে হবে আমাকে -1। এখন কোন কোন ফ্লাইট যাচ্ছে একটু দেখাই। এই সমস্ত ফ্লাইটগুলো এখন যাবে। একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় এলো, সেটা আমি মনে হলো আপনাদের করি, আপনারা যদি কেউ দেখে থাকেন বা আপনাদের মতামত জানাতে পারেন। সেটা হলো সিকিউরিটি চেকে সব কয়েকজন সিআরপিএফ যারা ছিলেন সবাই ছিল হিন্দি ভাষী। মানে ব্যাপারটা এমন হয় কি যে এখানটায় বাঙালি নেই, কারণ এখানে সবাই বাঙালি। আর মানে যেখানটায় যেখানে যেমন বাঙালিদের হয়তো অন্য রাজ্যে দিল, যেখানে বাংলা ভাষা নেই হিন্দিদের এখানে দিল। ব্যাপারটা কি এরকমভাবে মিক্স করে? নাহলে একজনে কেন বাঙালি জানবে না? মানে আমি বলতে চাইছি যে বাঙালির হয়ে কিছু করতে পারে, সেই জন্য নন বাঙালিদের দিল, এরকম কোনো ব্যাপার আছে নাকি? সেটা একটু আপনারা জানলে বলবেন। এটাই করে চেন্নাই, এরপরে আর একটা প্লেনে করে যেতে হবে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর। তো মাঝপথে চেন্নাই এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাতে পারবো। ইনফ্যাক্ট সেই কারণেই আমি ভায়া রুটটা নিলাম। ব্যাঙ্গালোর থেকে আসবার সময় আমি এসেছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, আর এখন যে যাচ্ছি এটা হলো ইন্ডিগো। ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা পা রাখার জায়গা অনেক বেশি। একবার আমি কম্পেয়ার করে দেখিয়ে দেবো, 1 সেকেন্ড দেখাচ্ছি। দেখুন এতটা জায়গা রয়েছে, খুব ভালোভাবে পা, এমনকি ব্যাগটাও রাখতে পারতাম চাইলে। 1 সেকেন্ড আমি অন্যটার সঙ্গে কম্পেয়ার করছি। এবারে একা যাওয়ার জন্য জানলার পাশে বসেছি, আশা করি একটু ভালো ছবি তুলতে পারবো। কিন্তু আকাশ খুব মেঘলা, হয়তো নিচের কিছুই দেখা যাবে না। তবে যে আমি সিকিউরিটি চেকের ওখানে সিআরপিএফ এর কথাটা বললাম, তার কারণ হলো আমাকে গতবারেও এই দমদম এয়ারপোর্টে ব্যাগটাকে আটকে আবার রিচেক করে দিয়েছিল আজকেও। এবারে করবার কারণ মিষ্টি আছে ব্যাগে, সেই জন্য আমাকে আবার আটকে তারপরে আবার ম্যানুয়ালি চেক করে বললো সুইট নেই লেনে কা বলে ছেড়ে দিল। সেই জন্য আমি বললাম।
হিসাবের থেকে লেটে চলছে। এতক্ষণ বোর্ডিং হয়ে রানওয়েতে চলে যাওয়া উচিত ছিল। চেন্নাই এয়ারপোর্ট বা চেন্নাই বিমানবন্দর গেট খোলবার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমরা চেন্নাইতে এসেছি কিছুক্ষণ হলো, এখান থেকে আবার প্লেন বদলে ব্যাঙ্গালোর যাব। চেন্নাইতে পৌঁছে গেছি, এবার এখান থেকে আমাকে অন্য প্লেনে উঠে তারপর আবার ব্যাঙ্গালোরের দিক যেতে হবে। এটা চেন্নাই এয়ারপোর্টটা, এর মাঝে যেটুকু সময় আছে তাতে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। খুব অল্প সময়ের মধ্যে কলকাতা থেকে চেন্নাই এসে গেলাম। ট্রেনে আসলে যেটা হয়তো আমাকে 2 দিন লাগতো, 1.5 দিন লাগতো, সেটা 2-2.5 ঘন্টায় এসে গেলাম। তবু আমার কিন্তু ট্রেনই ভালো লাগে। এই যে প্লেনে এসেছি, বিরক্তিকরভাবে কানের ভেতরে পটপট করে যাচ্ছে, এক কানে যেন ঠিক মতো শুনতেই পাচ্ছি না। এয়ারপোর্টটা অদ্ভুত রকমের ফাঁকা লাগছে আমার দেখে, একেবারে ফাঁকা। আমাকে বললো যেতে হবে সামনে একটা মন্দির, তার ওপাশে গেট নাম্বার 5। চেন্নাইয়ে সিকিউরিটি খুব ইজিলি হয়ে গেল, মানে ভিড়ও নেই এবং ব্যাপারটা খুব ইজি। এখানটায় সিআরপিএফ যারা আছেন তারা বেশ হাসি খুশি ভালোভাবে কথা বললেন এবং কোনো সমস্যাই করলেন না। আমাকে উল্টে আরও বললেন, আপনি ড্রোন কেন চেক ইন ব্যাগে নিয়েছেন, ওটা সঙ্গেই নিতে পারতেন। জানি না কী হয় কলকাতায় গেলে এনাদের, কলকাতায় তো ব্যবহার অন্যরকম পুরো, জানি কেন খারাপ লাগে, করবার নেই। কলকাতায় সম্পূর্ণ আলাদা, এখানটায় কত 5 মিনিটের মধ্যে হয়ে গেল। যাই হোক, এখন আমার হাতে ঘন্টাখানেক সময় আছে, দেখি লাউঞ্জে কিছুক্ষণ যাই, দুপুরের খাবারটা খাওয়ার চেষ্টা করি, তারপরে ঠিক সামনেই, এই সামনেই আছে আমার গেট, ঠিক সামনেই এখানে গেটটা আছে, তো এখান থেকে উঠতে পারবো।
এয়ারপোর্ট একটু ছোট মনে হচ্ছে আমাদের কলকাতার থেকে। আসলে চেন্নাইতে অনেকগুলো এয়ারপোর্ট আছে, চেন্নাইতে না মানে এই তামিলনাড়ুতে 4-5টা এয়ারপোর্ট আছে সম্ভবত, এবং সেগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই জন্য হয়তো এরপরে চাপটা কম। এয়ারপোর্টটা মনে হচ্ছে এপাশ থেকে শুরু আর মাত্র এটুকুতেই শেষ। তুলনামূলকভাবে অনেক ছোট, ভিড়ও কম, এমন কিছু ভিড় নেই যেটা আমরা কলকাতায় দেখেছি আমি আসবার সময়, সে তুলনায় কিছুই না এখানটার ভিড়। এখানে আরো একটা জিনিস আমি দেখি যে দেখুন এখানে একদিন নিচে বসে দুপুরের খাবার খাচ্ছে। এটা যেমন এয়ারপোর্টে, এটা আমি রাস্তার পাশেও দেখেছি সাউথ ইন্ডিয়াতে, যে কোনো জায়গায় তারা বসে হয়তো গাড়ি থেকে নেমে খাবার দাবার বের করে, বড় দামি গাড়ি, সেখান থেকে নেমে তারপরে রাস্তার পাশে কোনো একটা গাছের ছায়ায় বসে খেয়ে নেয়, যেটা চড়ুই ভাতি টাইপের, মাটিতেই এভাবে বসে সবাই খায়। এদের এখানে এটা খুব প্রচলিত, এটাদের খুব স্বাভাবিক ব্যাপারটা, যেটা আমাদের জন্য হয়তো নয়, কিন্তু এখানটায় খুব স্বাভাবিক। এরকম রেস্ট নেওয়ার ব্যবস্থা আমি অন্য কোনো এয়ারপোর্টে দেখিনি, কলকাতাতে দেখিনি, কলকাতা বা ব্যাঙ্গালোর, এই ব্যাপারটা বেশ আলাদা। আর এই এয়ারপোর্টটা বেশ পুরানো স্টাইলের। এখানে এখন যেমন সমস্ত এয়ারপোর্টগুলো সমস্ত ব্যবস্থা টাচলেস, সেন্সার বেসড, এখানে এখনো সমস্ত কিছু প্রেস করে করতে হয়। এয়ারপোর্টের ওই সিকিউরিটি, আর এখানে এপাশেই বোর্ডিংয়ের জন্য জায়গা, এতটুকুই এটা। ইন্ডিগো ফ্লাইট নিজের ফর্মে এসছে, 3:30 বোর্ডিং ছিল, এখন 4:30 বাজে, এখন বোর্ডিং শুরু হচ্ছে। 1 ঘন্টা লেট করেছে এখানে, ফ্লাইট ডিলে ছিল বললো। দেখুন কত লম্বা লাইন, এই যে লাইন। আমাদের সঙ্গে এই ফ্লাইটে সম্ভবত একজন সেলিব্রিটি যাচ্ছে, দেখে আমি যা চিনতে পারলাম পুনিত রাজকুমারের দাদা, বড়দাদা পি রাজকুমার কেয়ারলি, তিনিও এখানে আছেন, সবাই গিয়ে ছবি তুলছিল তার সঙ্গে। তার 1টা বা 2টো সিনেমা দেখেছি, বেশ কিছুক্ষণ সময় নিয়ে বারবার দেখে দেখে বুঝতে পারলাম কে ইনি। এবারে সরাসরি ফ্লাইটে উঠা যাবে, এবারে আর বাসে করে যাওয়ার দরকার হবে না। শিডিউল টাইমের থেকে মাত্র 1 ঘন্টা লেট, 3:30 শিডিউল টাইম ছিল, এখন 4:30, 1 ঘন্টা লেটে চলছে। আর আমার গতবারে ঠিক ডানার মানে ডানাই বলে বাংলায়, ডানার পর বসেছিলাম, এবারে প্রায় পেছনের দিকে বসেছি। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন ছাড়বে সম্ভবত 45 মিনিট, দেখি 5:30 হয়তো পৌঁছে যাবো। চেন্নাইয়ে এয়ারপোর্টের পাশে মেট্রো রয়েছে। এখনকার জার্নি 35 মিনিট লাগবে বললো, আর এটা 28,000 ফিট হাইট দিয়ে যাবে।
দীর্ঘ যাত্রা, বেশ লম্বা জার্নির পরে অবশেষে পৌঁছেছি। এখানে প্লেনের সংখ্যা কত বেশি দেখুন, দুটো ফ্লাইট পাশাপাশি যাচ্ছে। বাহ, আকাশটা খুব সুন্দর লাগছে। শেষ পর্যন্ত ব্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। আজকে এখান থেকে আমি ট্যাক্সি না নিয়ে বাসে যাব। তাহলে আপনারা যারা বাসে আসবেন তাদের বাস কোথা থেকে পাবেন, কিভাবে যাবেন, কত ভাড়া, সেই খবরগুলো, সেই ইনফরমেশানগুলো আমি আপনাদের দিতে পারবো। এত দূরে নামিয়েছিল, আমি ভেবেছিলাম টার্মিনাল 2-তে নিচ্ছে, আমি খেয়াল করিনি এটা কততে আসবে, 2 না 1-এ। তারপরে কোথা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 10-15 মিনিট ধরে প্লেনকে বাসের মতো চালিয়ে নিয়ে এসছে। বাস বললো এক্সিটের পরে সেকেন্ড লেফট, তো সামনে কোথাও হবে। সম্ভবত সামনে ওখান থেকে বাস এখানে। যতদূর জানি 270 বা 80 টাকা বাস ভাড়া, 300 টাকার কম। সামনে বাস দেখতে পাচ্ছি, দেখতে হবে ওগুলো কেয়ারপুরম যায় কিনা। বাস ভাড়া নিল 290 টাকা, আর বাস থেকে কেয়ারপুরম স্টেশন নেমেছি। এখান থেকে এবার আমার অটো নিয়ে যেতে হবে, তার জন্য আরো 100-150 টাকা যাবে। মানে সব যোগ করলে 450 টাকা মতো আমার খরচ হবে। এটা আমি যদি ওলা উবের নিতাম তাহলে 1200-1400 হতো। আর আমার একটা ফোন নাম্বার জানা আছে, তাদের গাড়ি বুক করলে তারা 1000 টাকা নেয়। যাক, এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।